আজকে যে বিষয়টি আমি বলতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে যে বাঙালির বয়ানে দেশের টিভিতে আমরা প্রায় এই কথাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে। বিএনপি ক্ষমতায় আসলে যে শুধু কর্মসংস্থান সৃষ্টি করবে এইটা মুখের কথা না, এটার জন্য যুগোপযোগী কিছু বিষয় তৈরি হচ্ছে। আমাদের স্কুল অফ লিডারশিপ তো আমরা নেতৃত্ব উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই নেতৃত্বটা যাতে আগামী দিনে সঠিক নেতৃত্বে আসে, আমাদের নেতৃত্ব যাতে এমন না হয় যে বিএনপির নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি, তদবিরবাজি, টেন্ডারবাজি এই কাজগুলো তারা সম্পৃক্ত থাকবে না, দেশের মূল ইকোনমির সাথে যুক্ত থাকবে। এবং এটি হচ্ছে তাদের উৎপাদনমুখী রাজনীতির একটা অংশ। এখানে রাজনীতি করবে, রাজনীতির সাথে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাবে। সেটা স্বাস্থ্য খাতে হোক, তারপরে সেবা খাতে হোক, কিংবা শিক্ষা খাতে হোক, কিংবা অন্য যে কোনো পরিবেশ থেকে শুরু করে যে কোনো বিষয়। এবং সেখানে তার সম্পৃক্ততা, তার একটা যৌক্তিক ডিমান্ড থাকবে যে সে যে তার পরিশ্রম করবে, সে পরিশ্রমের পারিশ্রমিক পাবে, তার তো সংসার চালাতে হবে। এখন এখানে এই বিষয়গুলো এমনভাবে দেখা উচিত। এটার জন্য কি আমরা ধরেন দীর্ঘদিন 17 বছর একটা ভঙ্গুর অর্থনীতি, বিশেষ করে ব্যাংক লুটপাট হয়ে যাওয়ার কারণে। এবং এটা তো সত্য, মানুষকে বুঝতে হবে যে আমরা শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করছি না, কিংবা কারো বিরুদ্ধে কথা বলতে হবে বলেই যে বলছি তা কিন্তু না। হয়তো আমি 5-7 মিনিটে অনেক আলোচনা করা যাবে না, তারপরেও আজকে আলোচনাটার বিষয়টি বস্তু নিতে চাই যে আসলে কি সম্ভাবনা রয়েছে আমাদের দেশের জন্য, যে সম্ভাবনা দিয়ে আমরা আমাদের অর্থনীতি চাঙ্গা করতে পারি। মনে রাখতে হবে যে আমাদের অর্থনীতি চাঙ্গা করার জন্য আমাদের দরকার প্রচুর বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ হোক কিংবা নিজস্ব অর্থায়নে যাদের সুযোগ সুবিধা রয়েছে। এমনকি আমরা সেমাই ফরেন ইনভেস্টর, সেমাই বলতে আমাদের দেশীয় বিদেশি, ধরেন আমেরিকায় আমেরিকান পাসপোর্টধারী বাংলাদেশে রয়েছে, তারা ইনভেস্ট করতে চায়, পরিবেশ দিতে হবে আমাদেরকে। সেই পরিবেশগুলো যদি দেই তাহলে তারা ইনভেস্টমেন্ট করবে। এখন বাংলাদেশের জনসংখ্যা যে হারে বাড়তেছে, এখন 18 কোটি, আমরা 25 লক্ষ করে প্রতি বছর বাড়ে। তার মানে আপনি 2040-এর মধ্যে আপনি দেখবেন 30 কোটি জনগোষ্ঠী হয়ে যাচ্ছে। তো 30 কোটি জনগোষ্ঠী ধারণ করতে হবে একটা দেশ। আপনি কত লক্ষ লোক বিদেশে পাঠাবেন? 10 লক্ষ করে প্রতি বছর যদি পাঠান, 10 বছরে 1 কোটি পাঠালেন, না 2 কোটিই পাঠালেন, তা 30 কোটি থেকে 2 কোটি কমলো। বা 3 কোটি পাঠালেন 15 বছরে, তো এই 3 কোটি জনগোষ্ঠী পাঠালেও তাও তো 27 কোটি থাকবে। তো এই যে একটা ব্যাপক জনগোষ্ঠী, সেখানে আমাদের সম্ভাবনার জায়গাগুলো কি পলিটিশিয়ান হিসেবে, একজন পলিটিক্যাল ম্যাচিউর অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা কি ভাবছি, কিংবা আমরা ভাবছি সেটা কি বলছি কিনা, আমরা স্বপ্ন দেখছি, সে স্বপ্নগুলো দেখানোর জন্য পথ দেখাচ্ছি কিনা, এবং সেটা বাস্তবায়ন করার জন্য কিছু করছি কিনা। ধরেন একটা আমাদের অপার সমৃদ্ধ সম্পদ রয়েছে এই সমুদ্র, যেখানে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, পায়রা সমুদ্র বন্দর হচ্ছে, যেখানে আমাদের আরও অনেক কিছু আমাদের সুযোগ সুবিধা আসছে। এটাকে আমরা যদি ব্লু ইকোনমি জোন হিসেবে দেখি, সেই ব্লু ইকোনমি জোনের জন্য তো আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করতে হবে। পর্যটন মন্ত্রণালয়কে সংযুক্ত করতে হবে, সেখানে জ্বালানি মন্ত্রণালয় কীভাবে আমরা বায়ু থেকে, আমরা উইন্ডমিল থেকে কিংবা এনার্জি বের করতে পারি, কিংবা আমরা ঢেউ থেকে বের করতে পারি, আমরা লবণ থেকে আমরা এনার্জি বের করতে পারি, বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপর রয়েছে গভীরের সমুদ্রের, ধরেন কুল, উপকূল, তারপরে সমুদ্রের উপরের তল, নিচের তল, সমুদ্র তলে, সব জায়গায় তো আপনি এমনকি কৃষি জমি আমরা তো শুধুমাত্র উপরে আবাদি জমি বুঝি, এমনকি নিচে যে সামুদ্রিক, যে যত রকমের সামুদ্রিক উইড রয়েছে, সেগুলো দিয়ে অনেক কিছু বিলিয়ন ডলার উপার্জনের সুযোগ রয়েছে আমাদের। ধরেন আজকে পুরো একটা বাংলাদেশ আমাদের এখানে। এই জন্য এই সুনীল অর্থনীতিটাকে নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে, কারণ পৃথিবীর যে এই 70% ব্যবসা পৃথিবীর এই ওশানের উপর দিয়ে হয়, তার মানে এই পানিপথ দিয়ে হচ্ছে। এমনকি বিশ্ব ব্যাংকও এটা ঘোষণা করেছিল যে সাস্টেনেবল ইউজ অফ ওশান, এই যে সাস্টেনেবল করা এই ওশানটাকে, সেটার জন্য আমাদের কি করতে পারি। কারণ বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ হচ্ছে এই জিডিপির ক্ষেত্রে 7th লার্জেস্ট কান্ট্রি হবে এই সাগরকে ব্যবহার করে। এবং আমরা বিশেষ করে আমরা আকুয়া কালচার, যেটা মাছ আমরা বিদেশে রপ্তানি করি কত, আমরা 450 মিলিয়ন, যেখানে ইন্দোনেশিয়া, ভারত, ওরা বিলিয়ন ডলার
$11 বিলিয়ন পর্যন্ত রপ্তানি করছে। সেখানে আমরা কোথায় আছি? আমরা শুধুমাত্র যে মাছের কেন, আমরা যদি যে ট্রেড ট্রান্সপোর্টেশনের কথা, যেটার উপরে ট্রান্সপোর্টেশন প্রচুর লোকের কর্মসংস্থান হবে, জাহাজের নাবিক হবে, তারপরে আমাদের দেশে তো নাবিক কেউ থাকেই না, হয়তো বিদেশের লোকজন, আমাদের জাহাজই তো নাই। যদি আমাদের এই 5,000 চলে, আমরা কত $9 বিলিয়ন শুধু জাহাজ ভাড়া করি আমাদের নিজস্ব কারণে। তা আমরা ভাড়া করবে কেন? নিজস্ব জাহাজ উৎপাদন তৈরি হচ্ছে, জাহাজ বিল্ডিং শিল্প তৈরি হচ্ছে, জাহাজ রিসাইকেল শিল্প, এগুলো সব শিল্প প্রত্যেকটার সাথে, ব্লু ওশানের সাথে সব কিছু সম্পৃক্ত। শুধু ট্যুরিজম ভাবি আমরা, ট্যুরিজম তো অবশ্যই অনেক বড় সম্পদ। এই একটা জাহাজ জীবনে এসছে 50 বছরে, আপনারা জানেন, মহেশখালীতে, এই ট্যুরিজম জাহাজ যেটা, আর সারা জীবনে আর কোনো জাহাজের কোনো খবর নাই। তা আমরা এই সমুদ্র উপকূলে আমরা তো বিদেশি পর্যটকদেরকে আমরা সমুদ্রের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি। এখানে কত সুন্দর করে বাহামা বলের বিভিন্ন জায়গায় কত সুন্দর বড় বড় জাহাজ, আর আমাদেরটা তো আরও সুন্দর। তা আমরা এটা করতে পারি। রিনিউয়েবল এনার্জি সোর্সে আমাদের জন্য একটা বড় এর ব্লু ইকোনমি দিবে। আপনি ধরেন 50,000 জাহাজ এই জায়গায় চলতেছে। তা আমরা জাহাজে যে নাবিক দিয়েও যদি আমরা নাবিকও যদি তৈরি করে সাপ্লাই দিই, তাহলে কি অবস্থা আপনি চিন্তা করেন। একসময় এই জাহাজগুলো আমাদের জন্য 1990 সালে যখন শুরু হয়েছিল, তখন 4 বিলিয়ন টন মালামাল, আর এখন তো সেখানে 11 বিলিয়ন টন। এই 11 বিলিয়ন টন মালামাল আমাদের উপর দিয়ে যাচ্ছে। তো এইটাকে আপনি বোঝেন আমাদের কত সুন্দরভাবে আমরা পুরো একটা দেশ যেখানে পাচ্ছি। এই ব্লু ইকোনমি কথা বলতে গিয়ে আমরা যে ভারত এবং মায়ানমার থেকে বিজয়ী হয়ে আমরা যে গ্যাস ব্লকগুলো পেলাম, ভারত থেকে 8টা, মায়ানমার থেকে 13টা, এই যে গ্যাস ব্লকগুলো পেলাম, সেগুলো তো আমরা গ্যাস উত্তোলন করা শুরু করতে হবে। মানে আমাদের তো সবগুলোই জ্বালানি, গ্যাস, তারপরে খনিজ সম্পদ, সবগুলোই তো আমাদের অপার সম্ভাবনা, এবং এগুলো 3-4 বছরের মধ্যেই আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং করে ফেলতে হবে। আমাদের ব্যাপক লোককে কাজে লাগাতে হবে। এখানে আমরা জানেন যে 200 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের অর্থনৈতিক জোন। সেখানে তো আমরা 30 নটিক্যাল মাইলও ব্যবহার করতে পারতেছি না। যেখানে মাছ, শুধু যদি মাছ নিয়ে আসতে পারি, 350 জাতের সামুদ্রিক মাছ রয়েছে এখানে। মানে কি যে অবস্থা, যে এই সি ফুডগুলা। তারপর এখানে প্রোটিন, যেটাকে বলা হয় প্রোটিনের আধার, এই প্রোটিনের আধারটাকে নিয়ে আমরা বসে আছি। আমরা সেটা ফার্মাসিউটিক্যালে ব্যবহার করতে পারি। আমাদের এই যে সমুদ্রের নিচে যে সকল আগাছা থেকে শুরু করে যে সকল সামুদ্রিক গাছ টাছ হচ্ছে, কত সুন্দর। তারপরে আমরা বিউটি প্রোডাক্ট, এমনকি যে ব্ল্যাক ডায়মন্ড বলা হচ্ছে যে খনিজ সম্পদগুলা, সেগুলোর মধ্যে ক্লেও আছে। অনেক সময় ক্লে দিয়ে আমরা সিমেন্ট কারখানা একটা ব্যাপক ভূমিকা আমরা রাখতে পারি। আমি তো বলেছি যে আমরা যদি শুধুমাত্র জাহাজের আমাদের মাল আমরাই আনা নেওয়া করতে পারতাম, যদিও সম্ভব না, সেইখানে আমাদের ইকোনমির ক্ষেত্রে কত সংখ্যক লোক যে কাজ করবে সেটা বলার অপেক্ষা রাখে না। আপনি দেখেন আমাদের এখন মাত্র এমনও হতে পারে যে আমরা শিক্ষাক্ষেত্রে এগুলো অনেক ট্রেনিং ব্যবস্থা করতে পারি। একদম মেরিটাইম ইউনিভার্সিটি একটা হয়েছে তো, আর হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপরে যদি কোর্স চালু করেছে কিছু। কিন্তু আমি মনে করি আমাদের আরও বেশি মাত্রায় শিক্ষাক্ষেত্রেও আমাদের আরও অনেক কিছু সুযোগ রয়েছে এটাকে আরও বাড়ানো। কারণ আমরা যদি এটাকে যদি ওশান ফোরকাস্টিং সিস্টেম ডেভেলপ করতে পারি, এখানে যারা আইটি বিশেষজ্ঞ রয়েছে তারা বুঝতে পারবে। তারা বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে যে ডেটাগুলো ইউজ করে যদি আমরা এই ওশান ফোরকাস্টিং সিস্টেম তৈরি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ফিশিংয়ের স্টেক রয়েছে কোথায়, কোন খনিজ সম্পদগুলো রয়েছে, কোথায় কি রয়েছে। মনে করেন ধরেন আমরা আজকে জাল মারবো বা আজকে মাছ ধরবো, কোন এলাকাটা গেলে আমাদের জেলেরা প্রচুর পরিমাণে মাছ নিয়ে আসতে পারবে। এই ফিশিং স্টেকে মাছের ঝাঁকগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা তো এতটাই পিছিয়ে আছি যে দেখেন ভারত তার 1960 সালে তারা সেটা ওশানোগ্রাফির উপরে তারা পড়াশোনা শুরু করেছে। আমরা ওশানোগ্রাফি পড়াশোনা করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র হয়তো শুরু হয়েছে। এবং যারা বের হবে তারা আবার তাদের প্র্যাকটিক্যাল জ্ঞান থাকবে না। ফলে এই প্র্যাকটিক্যাল জ্ঞান সম্পূর্ণ না থাকলে, কিংবা তাদের রিসার্চ করার অভিজ্ঞতা না থাকলে, সে বাংলাদেশের অন্যান্য সাবজেক্টের মধ্যে যদি বের হয় তাহলে কাজে লাগানো যাবে না। সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা তার মানে কি আমাদের বুঝতে হচ্ছে তাহলে কর্মসংস্থানের ব্যাপারে,
প্রচুর জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস সবগুলো দিয়ে আমাদের উৎপাদনমুখী ব্যবস্থা, এবং আমরা শুধু তাই না, আমরা ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে, আরে ভাই ফিলিপিন যদি ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে 40% ম্যান পাওয়ার, আমরা তো জাহাজে 2% ম্যান পাওয়ার সাপ্লাই দিতে পারি না, হয়তো আমাদের উপর দিয়ে যাচ্ছে সব, আমরা দিতে পারি না। অতএব এই 200 নটিক্যাল মাইলটাকে কীভাবে ব্যবহার করা যায়, আমরা সেই ব্যবহারটাই আমরা শিখতেছি না। এবং আমরা জানি না যে এখানে যে আমাদের এই যে ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, বা কেউ ব্ল্যাক গোল্ড, কালো সোনা বলে এটাকে, জিরকন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, অ্যালামনাইট, গার্নাইট, কত কিছু আছে, এগুলো সবগুলা সিমেন্ট ইন্ডাস্ট্রির কথা আমি বললামই। এই ব্লু ইকোনমি সিমেন্ট ইন্ডাস্ট্রিকে বিরাট একটা ভূমিকা রাখতে পারবে। আমরা হয়তো সাগরের মধ্যে আমরা একবার হয়তো করেছিলাম সাঙ্গু গ্যাস ফিল্ড, যেটা তাও বন্ধ হয়ে গেছে শ্যালো ওয়াটার দিয়ে, কিন্তু আমাদের আরও অনেক গ্যাস ফিল্ড হবে, অলরেডি তো ব্লক পেয়েছি আমরা। অতএব সেখানে আমরা এই ব্লু ইকোনমিটাকে আমরা বিদ্যুৎ খাতের, যেমন সোলার এনার্জি, সোল্ট এনার্জি, ওয়েভ এনার্জি, এগুলো দিয়ে তো করব। এই অপার সম্ভাবনাকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে দেওয়ার জন্য, যে সুইট ওয়াটার, এটা পৃথিবীর কোথাও হয়তো নাই, আমরা আমাদের এখানে যেটা বলছে সুইট ওয়াটার আমাদের এখানে পাওয়া যাবে। অতএব এই 24 ট্রিলিয়নের যে সম্পদ, এই সম্পদটার মধ্যে আমরা 3 ট্রিলিয়নও ব্যবহার করতে পারতেছি না, বাকি 21 ট্রিলিয়ন আমাদের অব্যবহারযোগ্য রয়েছে। তো এইখানে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এমনভাবে গুরুত্বপূর্ণ যে এই রাজনৈতিক নেতৃত্ব যদি শুধু এই 5000 জাহাজের কথা বলছি আর আফসোস করতেছি তাইলে হবে না। আমাদের আফসোসের জায়গাটা থাকবে হচ্ছে আমাদের লোকগুলো, আমাদেরই তো সম্পদ, এটা আমাদের দেশের অংশ, আরেকটা বাংলাদেশ। এই যে আমাদের প্রায় 300 মিলিয়ন লোকের জনবসতি হয়ে যাচ্ছে 2040 সালে, এই 300 মিলিয়নের জন্য আমাদের তো চিন্তা করতে হচ্ছে। চিন্তাটা কে করবে? পলিটিক্যাল লিডাররাই তো করবে। এবার পলিটিক্যাল লিডার কারা? তারা যদি শুধুমাত্র ক্ষমতায় যাওয়া আসা, তারপরে ভাগবাটোয়ারা করা, ধান্দাবাজি করা, ধান্দা ফিকির করা, ব্যাংক লুট করা, এই ধরনের একটা ট্রেন্ড চালু থাকে, তাহলে তার হবে না আমাদের মধ্যে। এই জন্য আমরা গ্রাম পর্যায়ে, মাঠ পর্যায়ে, অনেকে ভাবতে পারেন আরে ভাই আপনি শুধু বারবার গ্রামের নেতাদেরকে তৈরি, ভাই গ্রামের নেতারাই মানুষের জন্য কিছু কাজ করবে। এই গ্রাম থেকে উঠে আসা নেতৃত্ব, যার মধ্যে সঠিক নেতৃত্ব আছে, নৈতিকতা আছে, মানবতা আছে, আদর্শ আছে, তারা। আমার এই 6-7 মিনিটের বক্তৃতা হয়তো 10-12 মিনিট হয়ে যাচ্ছে, আমি আর কথা না বাড়াই। তাহলে মূল কথা হচ্ছে আমাদের বাঙালির বয়ান, যে দেশের টিভিতে আপনারা দেখছেন, তার মূল বিষয়টাই হচ্ছে যে আমরা দেশে অর্থনৈতিকভাবে দেশটাকে চাঙ্গা রাখতে চাই, এবং বিএনপি হচ্ছে একমাত্র বিশ্বাসের জায়গা, বিশ্বস্ত একটি দল, যে বিশ্বস্ত দলে আমরা এই কাজগুলো করতে পারবো এবং করার চেষ্টা করব। এবং কোনো নেতা বা কোনো লিডার কিংবা কোনো মন্ত্রী ধরেন কথা না শুনলে চোখে চোখ রেখে কথা বলতে পারবো, তাকে পরের দিন বলবো যে তুমি চলে যাও, তোমাকে আর দায়িত্ব দেওয়া যাচ্ছে না। সে ধরনের সক্ষমতা নিয়ে আমরা মাঠে নামছি। ধন্যবাদ সবাইকে।